ঘটনার তিনটা অংশ। ঘটনা এক, আমার আম্মুর মুখে শোনা। আম্মু আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবে বলছি। আমার নানা ছিলেন খুব পরহেজগার একজন মানুষ। নানার সাথে 11টা জিন ছিল। ওই 11টা জিনের পরিচালক ছিল একটা জিন। তাদের দিয়ে নানা মানুষকে সাহায্য করতেন। তার মোটামুটি ভালো টাকা পয়সা ছিল। নানা মাদ্রাসাতে পড়া অবস্থায় অনেক মানুষকে বিভিন্নভাবে সাহায্য করেছেন। নানা মসজিদে নামাজ পড়াতেন, আজানও দিতেন। কোনো সমস্যা হলে তিনি আল্লাহকে ডাকতেন সবসময়। ঘটনার সময় আনুমানিক 1970। আমার নানা বাড়ি রাজবাড়ী জেলার পাংশা থানার বিরামপুর গ্রামে। একদিন আমার নানা তার নিজ গ্রাম থেকে 3-4টা গ্রাম পরে হাবাসপুর নামে একটি গ্রামে যাচ্ছিলেন। তখন বাদ এশা, 1970 সাল, বুঝতেই পারছেন, অনেক রাত। নানাকে মোটামুটি সবাই চিনতেন। হঠাৎ একদল ডাকাত নানাকে ধরে, নানাকে মেরে ফেলবে। নানা উপায় না পেয়ে অনেক দোয়া কালাম পড়তে থাকে। তাদের কাছে যে ছুরি ছিল সেটা দিয়ে কিছুতেই নানার গলা কাটতে পারেনি। ওই দিন সবার হাত অবশ হয়ে গিয়েছিল। সেদিন নানা বেঁচে যান। পরে নানা জানতে পারেন যে নানাকে মারার জন্য ছুরি ধরেছিল, তার হাতে বিষের কারণে পচন ধরে সে মারা গেছে। নানা কিছুটা বোকা বনে যান বিষের কথা শুনে। নানা আমার আম্মুকে যেভাবে বলেছিলেন আমি সেভাবে বলছি। আমার আম্মু ছোটবেলা থেকে অনেক পরহেজগার ছিল নানার মতো। আম্মুর বয়স তখন 5-6। আম্মু একা একা খেলতো, একা থাকতো, একা কথা বলতো। কার সাথে কথা বলতো কেউ বুঝতে পারতো না। এদিকে নানার সাথে থাকা জিন নানাকে মাঝে মাঝে স্বপ্নে এসে বলতো, তোর সব থেকে প্রিয় জিনিসটা আমাকে দে। কিন্তু নানা দিতে চাইতেন না, কারণ নানা ঠিকই বুঝতে পারছিলেন যে তার মেয়ে মানে আমার মাকে সেই জিন চাচ্ছে। নানা আম্মুকে একটা তাবিজ দিয়ে দেন যাতে আম্মুকে নিয়ে যেতে না পারে। সেদিন থেকে আম্মু স্বাভাবিক আচরণ শুরু করে। এভাবে অনেক দিন কেটে যায়। আম্মুর বিয়ে ঠিক হয়ে যায়। ঠিক ওই দিন জিন স্বপ্নে এসে আমার নানাকে কেঁদে কেঁদে বলে, তোর এই মেয়ে যেদিন জন্ম নেয় সেদিন আমার একটা মেয়ে জন্ম নেয়। তোর মেয়ে আমার মেয়ের সাথে খেলা করতো, কথা বলতো। তুই তাবিজ করে আমার মেয়েকে তোর মেয়ের থেকে আলাদা করেছিস, আমি কিছু বলিনি। কিন্তু তোর মেয়েকে বিয়ে দিতে দিব না, তুই তোর মেয়েকে বিয়ে দিতে পারবি না। তারপর দুজনের মাঝে অনেক কথা কাটাকাটি হয়। ওই জিন একটা আবদার করে, তোর মেয়ের সাথে আমার মেয়েও ওই শ্বশুর বাড়ি যাবে। নানা উপায় না পেয়ে রাজি হন। আম্মুর বিয়ে হয়ে যায়। সবকিছু স্বাভাবিকভাবে চলতে থাকে। আম্মুর বিয়ের 7 দিনের পরে হঠাৎ আমার নানা আমাদের বাড়িতে আসেন। নানা খুব তাড়াহুড়া করছিলেন। আম্মুকে বলছিলেন, মা তোর কোনো সমস্যা হয়নি তো? মা বলল, না বাবা, আমি তো ঠিক আছি, কিছু হয়নি তো। মা খেয়াল করলো জোরে নামাজ আদায় করে নানা এক ব্যাগ বালি নিয়ে বিড়বিড় করে কি যেন পড়ে ওই ব্যাগে ফু দিয়ে আমাদের বাড়ির চারপাশের সীমানায় সেটা ছড়িয়ে দেয়। আম্মুকে বলে আর কোনো সমস্যা নেই। নানা যাওয়ার সময় আম্মুর গলায় একটা তাবিজ বেঁধে দিয়ে যায়। কিন্তু নানা মারা যাওয়ার আগে ওই জিনের সাথে একটা চালাকি করে। ভাবতেন কি চালাকি? শুনতে থাকুন। প্রিয় লিসেনার, এই বিষে আমার জীবনের সবকিছু কেড়ে নেয়। কিভাবে শুনুন। 2006 সালে আমার বয়স তখন 13। একদিন রাত আনুমানিক 2টার দিকে আমি প্রাকৃতিক ডাকে সাড়া দেবার জন্য বাইরে যাই। সেদিন জ্যোৎস্না রাত ছিল, ঝিঝি পোকার ডাক ছিল। হঠাৎ আমি ফস ফস আওয়াজ শুনতে পাই। দেখি একটা সাপ। এমন সাপ দুনিয়াতে কেউ দেখেনি। সাপটা অবিকল মানুষের মতো গোল হয়ে বসে আছে বাড়ির উঠোনে। আমি সাথে সাথে আমার রুমে চলে আসি। সকালে আম্মুকে বলার পর আম্মু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে আর আমাকে বলে, এসব কিছু না, আমি ভুল দেখেছি। তারপর থেকে আমার সাথে মাঝে মাঝে কিছু ঘটনা ঘটে, যার সাক্ষী আমার আপন খালাতো ভাই শাহিন। আমি রাতে খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখা শুরু করি। যেমন বিশাল মরুভূমির মাঝে আমি একা দাঁড়িয়ে আছি। সাপের মতন দেখতে কিছু একটা দানবের মতো আমাকে মেরে ফেলার জন্য আমার দিকে এগিয়ে আসে। আমি চিৎকার করতে করতে দৌড়াতে থাকি। আমার চিৎকার সবাই শুনতে পায়, কিন্তু আমি সকালে উঠে কিছু বলতে পারি না। সকালে আম্মু আমাকে বলে, তুই রাতে এগুলো কি বলিস? আমি বললাম, কি বলি আম্মু? আম্মু বলেন, কি আবোল তাবোল বলিস? আমি বলি, কি কথা বলো? আম্মু বলে, কতবার বলেছিলাম বিয়ে দিস না, বিয়ে দিস না। যদি বিয়েই দিতে হয় আমার মেয়েকে সাথে নিয়ে যাবি। একদিন আমার পাশের গ্রামে একটা কবিরাজ আসে আমাদের বাড়িতে। আমি পাশের রুমে ছিলাম, কিছু দেখতে না পারলেও সব শোনা যাচ্ছিল। এই কবিরাজ কিছু দোয়া পড়ছিল। হঠাৎ আমার আম্মু চিকন সুরে বললেন, কতবার বলেছিলাম বিয়ে দিস না, যদি বিয়ে দিতেই হয় আমার মেয়েকে সাথে নিয়ে যাবি। আমি কথাটা শুনে ভয়ে কাঁপতে থাকি, কারণ আম্মু তো আমাকে বলতো আমি নাকি এগুলো বলতাম। তারপর আমি রুম থেকে বেরিয়ে যাই। সত্যি বলতে আমি ব্যাপারটা নিতে পারছিলাম না। ভয়, কৌতূহল সবই আমাকে পাগল করে দিচ্ছিল। একদিন আম্মু আমাকে নিয়ে ওই কবিরাজের বাড়িতে যায়। আমি আম্মু কবিরাজের ঘরে ঢুকি। তখন গরমের সময় হবার পরেও রুমের মধ্যে ঢোকার সাথে সাথে আমি একটা শীতল আবহাওয়া অনুভব করি। এত ঠান্ডা যে মনে হচ্ছিল যে আমি ওইখানে জমে বরফ হয়ে যাব। রুমটা পুরো অন্ধকার ছিল। রুমের মাঝখানে শুধু একটা মোমবাতি জ্বলছিল। একটা মোমবাতির আলোতে খেয়াল করলাম একজন মানুষ বসে আছে। মানুষটা আর কেউ না, ওই কবিরাজ। আম্মু তাকে জিজ্ঞেস করলো আম্মুর সাথে ওইদিন কি হয়েছিল। কবিরাজ যা বলছিল সেটা আমি কবিরাজের ভাষাতেই বলছি। কবিরাজ, আপনার 11টা জিনের আসর আছে। মূলত জিনগুলো এসেছে আপনার বাবার কাছ থেকে। আপনার যেদিন জন্ম হয় সেদিন ওই 11টা জিনের বাদশার মেয়ের জন্ম হয়। আপনার সাথে ওই মেয়েটা বড় হতে থাকে। একসময় ওই মেয়ে আপনাকে তাদের জগতে নিয়ে যেতে চায়। ওই জিনের বাদশা আপনার বাবার স্বপ্নে এসে আপনাকে তার মেয়ের সাথে নিয়ে যেতে চাইলে আপনার বাবা রাজি হননি। আপনার বিয়ের পর ওই 11টা জিনের মেয়ে আপনার শ্বশুর বাড়ি চলে আসে।
আপনার বিয়ের পর পর আপনার বাবা একদিন আপনার শ্বশুর বাড়ি এসেছিল এবং সাবধানে থাকিস সবসময় এটা বলেছিল আপনাকে। আর সেদিনই আপনার বাবা আপনার শ্বশুর বাড়ির পাশে কিছু বালি ছিটিয়ে দিয়েছিল। আমি বললাম হ্যাঁ। তখন কবিরাজ বলল আপনার স্বপ্নে যে জিন আপনার শ্বশুর বাড়িতে আসছিল, মূলত আপনার বাবা ওই জিনের বাদশা তার মেয়েকে আপনাদের বাড়ি থেকে বের করে দেয় এবং বাকি 10 জিনকে আপনার বাবা বশে এনে আপনাদের বাড়িতে রেখে দেয়, যাতে ওই জিনের বাদশা আপনাদের কোনো ক্ষতি করতে না পারে। এটি ছিল আমার নানার ওই জিনের বাদশার সাথে করা চালাকি। নানা ওই জিনদের দিয়েই আম্মুর সুরক্ষার ব্যবস্থা করেছিল। তারপর আমি আম্মুর বাড়িতে চলে আসি। সেদিন থেকে আম্মুকে সবসময় চিন্তিত দেখাতো, আম্মুর সবসময় খুব ভয়ে ভয়ে থাকতো। প্রিয় লিসেনার, আপনাদের কি মনে হচ্ছে যে আমার আম্মুকে স্বপ্নের কথা বলেছিলাম, আম্মু হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়েছিল? হ্যাঁ, মূলত আম্মু নিজেও সাপকে দেখতো, কিন্তু কথাটা সে কাউকে কোনোদিন বলেনি। আম্মুর সাথে ছোটবেলা থেকে এত কিছু ঘটেছে যে এসবের কিছুই আম্মু জানতো না। একদিন রাতে আম্মু চিৎকারে আমাদের সবার ঘুম ভাঙে। আব্বু আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে। আম্মু বরাবরই একটা সাপ দেখতো, অবিকল নাকি সেটা দেখতে মানুষের মতো, এবং সেই সাপটা নাকি আম্মুর সাথে কথা বলতো এবং যে ধরনের কথা বলতো সেটা তাকে নাকি ঠকানো হয়েছে, এই ধরনের কথা বলতো। আম্মুকে মাঝে মাঝে রাতে এসে ওই সাপটা ভয় দেখাতে থাকে। আম্মু ধীরে ধীরে অসুস্থ হতে থাকে। একদিন হঠাৎ ওই কবিরাজ আমাদের বাড়িতে কিছু না বলে চলে আসে। কবিরাজকে সেদিন খুব খুশি দেখাচ্ছিল। আম্মুকে নিয়ে তড়িঘড়ি করে আম্মুর রুমে চলে যায়। কবিরাজের কথা মতো আম্মু আব্বুকে কিছু জিনিস নিয়ে আসতে বলে এবং আসন পাতার কথা জানায়। জিনিসগুলো হলো লাল সুতা, শিলপাটা, আগরবাতি, আতর, সুরমা, দুধ ও কাঁঠাল পাতা। আম্মুর যেহেতু অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, আব্বু ভেবেছে হয়তো কবিরাজ আম্মুকে ভালো করে দেবে, তাই কোনো কিছু না বলেই আব্বু চলে গেল ওই সব জিনিস নিয়ে আসতে। আব্বু রাতের মধ্যে সব জিনিস নিয়ে বাসায় আসে। রাতের ঘটনা আমি কিছু জানি না। সকালে ঘুম থেকে উঠে আম্মুর রুমে গিয়ে আমি হতভম্ব হয়ে যাই। আম্মুর রুমে ধূপের গন্ধ, অনেকটা মাটি কেটে চারকোনা করা একটা মাটির আসন তৈরি করা হয়েছে। সেখানে আম্মু বসে মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে জিকির করছে আর আব্বু পাশে বসে আছে। আম্মুর সামনে একটা পাটা, যার চারপাশে আগরবাতি, পাটার ওপর 10টা কাঁঠাল পাতা এবং পাতার ওপরে দুধ। আমি দেখে অনেকটা ভয় পেয়ে যাই। তারপর আম্মু রুম থেকে বের হতো না, সারাদিন ওই আসনে বসে কাঁদতো আর জিকির করতো। তারপর থেকে ওই কবিরাজকে আর আমাদের বাড়িতে দেখা যায়নি। এদিকে আম্মু খেয়াল করলো আমার নানার দেয়া ওই তাবিজ তার গলায় নেই। আম্মুর রুমে আম্মু হন্নি হয়ে খুঁজেও কোথাও পেলাম না। এদিকে আম্মুর অবস্থা দিন দিন আরো বেশি খারাপ হতে লাগলো। আব্বু আম্মুকে নিয়ে 3-4 দিনের জন্য কোথায় যেন যেত। আমি জিজ্ঞেস করলে বলতো মাজারে যাচ্ছি। একটা মানুষ একটানা কত সময় কান্না করতে পারে আপনাদের ধারণা আছে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, কিন্তু আম্মু 24 ঘন্টা কাঁদতো রুমে। রাত হবার সাথে আম্মুর কান্না বাড়তে থাকতো। আম্মু কান্না করতো আর একটা কথা বলতো, ও বাবা গো, আমাকে বাঁচাও গো, আমার শরীর জ্বলে গেল, পুড়ে গেল। 2010 থেকে 2013 পর্যন্ত 3টা বছর আমি আম্মুর শুধু আল্লাহকে একটা কথা বলতাম, আল্লাহ আমার আম্মুকে তুমি নিয়ে যাও, এই দুনিয়া থেকে নিয়ে যাও। এমন পরিস্থিতি হলে একটা সন্তান তার মার মৃত্যু কামনা করতে পারে, তা বোঝার ক্ষমতা হয়তো সবার নেই। 2013-তে জবের কারণে আমি ঢাকার আশুলিয়াতে থাকতাম। সত্যি বলতে আম্মুর কষ্ট সহ্য করতে না পেরে আমি বাড়ি থেকে চলে আসি। আমার বড় ভাই আব্বু আম্মুকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে আম্মুকে নিয়ে যায়, কিন্তু কিছুতেই আম্মুর উন্নতি হচ্ছিল না। 2013 সালের 15 নভেম্বর আমার আম্মু বিছানা থেকে উঠতে পারে না। আম্মুর অবস্থা খুব খারাপ শুনে আমি ঢাকা থেকে বাড়ি চলে আসি। এসে যা দেখি সেটা সহ্য করার মতো না। আমার আম্মু আমাকে চিনতেই পারছে না। আম্মুর পুরো শরীর ফুলে গেছে, খেতে পারছে না, কথা বলতে পারছে না, শুধু তাকিয়ে থাকতো আর চোখ দিয়ে পানি পড়তো। আম্মুর এই অবস্থা দেখে আব্বু ফুরফুরা শরীফ থেকে একজন হুজুরকে নিয়ে আসেন বাসায়। বলে রাখা ভালো, আম্মু আর আব্বু মাঝে 3-4 দিনের জন্য ফুরফুরা শরীফে যেত। হুজুরটা আমাদের বাড়িতে ঢোকার সাথে সাথে বলে উঠলেন, এই বাড়িতে আপনারা কিভাবে বসবাস করেন? হুজুরের চোখ ভয়ে লাল হয়ে গেল। হুজুর সাথে সাথে আম্মুর কাছে এসে বসলো, কিছু দোয়া পড়ে আম্মুকে ফু দিল। হুজুর আমাকে আর আব্বুকে রুম থেকে বের হয়ে যেতে বলল। প্রায় 2 ঘন্টা পরে হুজুর আব্বুকে ডাকলো, সাথে আমিও গেলাম। হুজুর আব্বুকে বলল, অনেক দেরি করে ফেলেছেন আমাকে ডাকতে, এখন আর কোনো কিছু করার উপায় নেই, আমি কিছু করতে পারবো না, আমাকে মাফ করে দেন। আমি হুজুরকে কাঁদো কাঁদো হয়ে বললাম, হুজুর মাকে বাঁচান। হুজুর বলল, বাবা তোমার আম্মুর ওপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। ব্ল্যাক ম্যাজিক কি আমি জানতাম না। হুজুরের মুখে সেদিন সব শুনে আমি বুঝলাম দুনিয়াতে এর থেকে খারাপ আর ভয়ানক কিছু হতে পারে না। হুজুর আমাকে যা বলছিল তার ভাষাতেই বলছি, তোমাদের বাড়িতে 11টা জিন ছিল, যার মধ্যে 10 জন সবসময় তোমার আম্মুকে সুরক্ষা করত। মূলত তোমার নানা যেদিন ওই জিনের বাদশা ও তার মেয়েকে তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়, সেদিন থেকে তোমার আম্মুর ক্ষতি করার জন্য জিনের বাদশা ওত পেতেছিল। কিন্তু তোমার নানার বুদ্ধি করে জিনের বাদশার সাথে থাকা 10টি জিনকে তার আয়ত্তে নিয়ে নেয় এবং তোমাদের বাড়িতে তাদের আবাসস্থল গড়ে তোলে এবং তোমার আম্মু সুরক্ষার জন্য সেটি করে। কিন্তু সব থেকে বড় ভুল যেটা তোমার আম্মু করতো তা হলো ওই কবিরাজকে তোমাদের বাড়িতে ডেকে। কবিরাজ যেদিন তোমাদের বাড়িতে প্রথম আসে সেদিন রাতে ওই জিনের বাদশা কবিরাজের স্বপ্নে এসে বলেছিল, আমাদের বাড়িতে 3টা মাটির কলসি ভরা সোনা আছে, যা আমাদের বাড়িতে থাকা 10টা জিন পাহারা দেয়। ওই 10টা জিনকে মুক্তি দিলে ওই সোনা ভর্তি কলসি কবিরাজ পাবে।
প্রিয় লিসেনার, এখন বুঝতে পারছেন সেদিন কেন কবিরাজ এত সুখী ছিল, খুশি ছিল। যাই হোক, মূল ঘটনায় আসি। হুজুর বলতে থাকলেন, জিনের বাচ্চার কথা শুনে লোভে পড়ে ওই কবিরাজ তোমার আম্মুর ওপরে ব্ল্যাক ম্যাজিক করে, ওই 10টা জিনকে কুফরি করা দুধ খাওয়ায় এবং তাদের সবাইকে ওই কবিরাজ বন্দি করে তার সাথে নিয়ে যায় এবং তোমার আম্মুর গলায় থাকা তোমার নানার দেয়া সুরক্ষা কবচ নষ্ট করে ফেলে। ঠিক তখনই জিনের বাচ্চা আমার আম্মুকে এসে দংশন করে আম্মুর সারা শরীরে বিষ ছড়িয়ে দেয়। মনে আছে আমার নানাকে যে ডাকাত মেরে ফেলেছিল, সেই ডাকাতের হাত ও সারা শরীর বিষের কারণে পচন ধরে যায়। যাই হোক, এই কথা বলে হুজুর কিছু সময় চুপ থেকে আমাকে বলল, তোমার আম্মু প্রিয় খাবারগুলো এনে খাওয়াবা। একদিন একটা তাবিজ দিয়ে যাচ্ছি, আশা করি তোমার আম্মু কথা বলতে পারবে, তবে সময় ঘনিয়ে আসছে বাবা, এই বলে হুজুর চলে গেলেন। তারপর আমি ঢাকায় চলে আসি 2013 সালের 8 ডিসেম্বর। আমার আম্মু সেদিন কথা বলতে পারছিল একটু একটু। আম্মু আমাকে দেখতে চাচ্ছিল, শুনে আমি খুব খুশি হয়ে বাসায় চলে আসি। এসে আম্মুকে দেখলাম আম্মু সবার সাথে কথা বলছে, আমাকে ইশারা করে ডাকছে, বলল, মনি আসো। ওরে আমার সোনা মনি, তুমি বেঁচে আছো, তুমি আসছো। আম্মুর মুখে এই কথা শুনে যতটা খুশি হয়েছি তার থেকে বেশি কষ্ট পেয়েছি, কারণ 3 মাস পর আম্মুর মুখে কথা শুনলাম। একদিন ছুটি থাকার কারণে সেদিন ঢাকায় ফিরতে হবে। আসার সময় আম্মু আমার কাছে ডেকে বলল, মনি সামনের শুক্রবারে আমাকে দেখে যাস। আমি বুঝতে পারিনি কেন আম্মু শুক্রবারে আসতে বলল। 2013 সালের 13 ডিসেম্বর শুক্রবার রাত 10:31 অফিস থেকে এসে ফ্রেশ হয়ে ভাত নিয়ে মাত্র 1 মুঠো ভাত মুখে দিয়েছি। ফোন কল আসলো, ও পাশ থেকে কাজিন যা বলল, প্রতিটা সন্তানের কাছে এর থেকে হৃদয় বিদারক আর কিছু হতে পারে না। প্রিয় লিসেনার, হয়তো বুঝতেই পারছেন আমার কাজিন কি বলেছিল। আমি আমার জীবনের সব থেকে মূল্যবান জিনিসটাকে হারালাম। প্রিয় লিসেনার, রাসেল ভাই, আমি জানি না আমার ঘটনা কতটুকু ভয়ের ছিল, কিন্তু আমার আম্মুর জীবনের ভয়াবহতা আর আমার নিজের চোখে দেখা সবকিছু এখনো আমার মনে দাগ কেটে রেখেছে। ব্ল্যাক ম্যাজিক মানুষের জীবনে কতটা ভয়ঙ্কর হতে পারে, কতটা ভয়াবহ পরিণতি আনতে পারে, আমার আম্মু তার প্রমাণ। ধন্যবাদ ভাই, ধন্যবাদ প্রিয় লিসেনার, এত কষ্ট করে আমার জীবনের ঘটনা শোনার জন্য। ইস্তাফিল হোসাইন নাহিন ঢাকা থেকে লিখেছেন ঘটনাটি। চমৎকার একটি ঘটনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আরো ঘটনা আপনার কাছ থেকে পাব। যেভাবে তিনি তার পরের অংশটুকু লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। তিনি লিখছেন, ঘটনাটি 2016 সালের নভেম্বরের মাঝামাঝি সময়ের। ঘটনাটি ঘটেছে সাভারের নবীনগরের আশেপাশে কোনো একটি বাসায়। ঘটনাটি আমি এবং আমার বন্ধু একত্রে ফেস করেছি। তো 2016 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি সাভারে আমার বন্ধুর এক আত্মীয়র বাসায় উঠেছিলাম। সেখানে 2 দিন ছিলাম। 2 দিনই আমাদের পরীক্ষা ছিল। তাই প্রথম যেদিন বাসায় গিয়েছিলাম সেদিন মোটামুটি রাত হয়ে গিয়েছিল। তো রাতের খাবার শেষ করে আমি আর আমার বন্ধু ঘুমাতে চলে গেলাম। বলে রাখা ভালো, আমাদের বাসায় 3টি বেডরুম ছিল এবং আমাদের জন্য নির্ধারিত রুমটি ছিল ডান দিকের কর্নারের রুমটি। মাঝখানে রুমে থাকতো সেই বাসার বড় এবং মেঝো ছেলে, এবং বাম দিকের কর্নারের রুমে থাকতো আন্টি এবং ওনার ছেলে। আঙ্কেল তখন বিদেশে অবস্থান করছিলেন। আমরা যখন ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গেলাম তখন রাত 11টা। যেহেতু পরের দিন 9টায় এক্সাম এবং সারাদিন জার্নি করে আমরা দুজনেই মোটামুটি ক্লান্ত, তাই বিছানায় শুয়েই আমি আর আমার বন্ধু ঘুমিয়ে পড়লাম। কিন্তু আমার একটা অভ্যাস ছিল ঘুমানোর আগে ফেসবুকে ব্রাউজ করা, এবং সেই ব্রাউজিংটা করতাম কোনো কিছু হোক আর না হোক। তো আমি ব্রাউজ করতে করতে দেখি রাত 12টা বেজে গেছে। তার মানে তিনি বলছেন যে তার বন্ধু ঘুমিয়ে গিয়েছিল এবং তিনি তখন জেগে জেগে ব্রাউজই করছিলেন। এবং হঠাৎ করে তিনি বললেন যে ওয়াশরুমে এসে লাইট বন্ধ করে। আমি আবার তখন শুয়ে পড়লাম। হঠাৎ দেখি রুমের ছাদে দৌড়াদৌড়ি আওয়াজ। প্রথমে মৃদু এবং ধীরে ধীরে আওয়াজ বাড়তে লাগলো। তবে দৌড়ানোর ধরন ছিল একটু অদ্ভুত। শব্দটা আসছিল রুমের ছাদের এক কর্নার থেকে আরেক কর্নার বরাবর, সোজাও না বাঁকাও না, যেন একটা নিয়ম করে দৌড়াচ্ছিল। আমি ভাবলাম নিশ্চয়ই ওপরের তলায় বাচ্চারা এরকম করছে, যেহেতু শহরের সাইডে বাসা এবং অনেক বাচ্চারাই রাতে দেরি করে ঘুমায়। প্রসঙ্গত বলে রাখা ভালো যে আমরা ছিলাম 5 তলায় এবং 5টি তলাই ছিল, যেটা আমরা প্রথমে খেয়াল করিনি। পরে জানতে পেরেছিলাম, আমি ভেবেছিলাম হয়তো ওপরের তলা থেকে শব্দ আসছে, তা প্রকৃতপক্ষে ছাদ থেকে আসছিল। অর্থাৎ 5 তলার ওপরে যেহেতু তারা অবস্থান করছিলেন, 5 তলার ছাদ থেকেই এই শব্দটি আসছিল বলে বোঝা যাচ্ছে এখানে। এরকম আওয়াজ 30-40 মিনিট পর্যন্ত ছিল, একটা নিয়মিত বিরতি দিয়ে দিয়ে। তো এরপর শব্দ বন্ধ হয়ে যায় এবং আমি এক সময় ঘুমিয়ে পড়ি। পরের দিন পরীক্ষা দিয়ে ক্যাম্পাসে ঘুরে বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। আন্টি আর তার ছোট ছেলেকে দিয়ে আমাদের রুমে চা নাস্তা দিয়ে যায়। তো ছোট ছেলেটির সাথে কথা বলতে বলতে আমি অভ্যাসবশত ওকে বিভিন্ন প্রশ্ন করতে লাগলাম। জানতে পারলাম তাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার কোনো একটি গ্রামে, নামটি বলতে পারলাম না। তো আমার ছোট থেকেই ভৌতিক বিষয়ে ব্যাপক আগ্রহ আছে, যার জন্য আমি ছেলেটিকে জিজ্ঞেস করেই ফেললাম যে গ্রামের বাড়িতে কি কোনো ভৌতিক ঘটনা প্রচলিত আছে কিনা। ছেলেটি উত্তর দিল সেটা হচ্ছে একেবারে অপ্রত্যাশিত ছিল। সে বলল, বাড়িতে কি, এই বাসাতেই তো অনেক ঘটনা আছে। আমি শুনে লাফ দিয়ে উঠলাম।
যখন জানতে চাইলাম কি ঘটনা, তখন ছেলেটি চলে গেল। বলল যে ওর আম্মু এসব বলতে মানা করে দিয়েছে। তো আন্টি যখন আমাদের রুমে আসলো, আন্টিকে এই প্রসঙ্গে জানতে চাওয়ায় প্রথমে আন্টি এরকম অস্বীকার করে বসলেন এবং বললেন ছোট ছেলে কি বলতে না কি বলেছে। কিন্তু আমার প্রচুর চাপাচাপির পর আন্টি আমাকে বলতে বাধ্য হলেন। তো উনি কিছু তথ্য দিলেন বাসাটির সম্পর্কে, যা ছিল যথেষ্টই আতঙ্কজনক। উনি বললেন ওনারা এই বাসায় ওঠার পরপরই কিছুদিন পরেই নানা রকম অদ্ভুত কর্মকাণ্ড শুরু হয়। যেমন আন্টি এবং তার ছোট ছেলে যে রুমে থাকেন, সেই রুম থেকে নিয়মিত একটি বিরতি দিয়ে রাত ঠিক 12টা থেকে 1টার মাঝামাঝি সময় একজন মহিলা ও একটি ছোট বাচ্চার করুণ সুরে কান্নার আওয়াজ আসতো এবং আওয়াজটা ছিল জানালার ঠিক পাশাপাশি, অর্থাৎ জানালার পাশ থেকে আওয়াজটি আসতো। প্রথম কয়েকদিন আন্টি ভাবতেন উনি হয়তো ভুল শুনছেন, কিন্তু নিয়মিত হবার পর উনি একদিন জানালা দিয়ে বাইরে তাকানোর পরে যা দেখলেন, এ কথা অবিশ্বাস্য। উনি দেখতে পেলেন একজন মহিলার মতো অবয়ব, যিনি সাদা পোশাক পরিহিতা, একরকম শূন্যে ভাসছেন এবং সেই মহিলাটির কোলে কিছু একটা তিনি তা জড়িয়ে ধরে আছেন এবং নিচু হয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। এই দৃশ্য দেখে আন্টি খুবই ভয় পেয়ে গেলেন। তিনি পরের দিন এই ঘটনা তার দুই ছেলেকে বললেন। দুই ছেলেকে বলার পর তাদের মুখেও শুনলেন আরো অদ্ভুত কথা। মাঝের রুমে তখন থাকতো বড় ছেলে। তো বড় ছেলেটি আন্টিকে বললেন উনি প্রায় রাতে ওনার রুমের ছাদে শিলপাটার আওয়াজ শোনেন, যেন কেউ পেঁয়াজ রসুন বাটছে এত রাতে। কিন্তু উপরে তো ছাদ, তাহলে কারা এসব করে? আবার মাঝে মাঝে তিনি হাতুড়ি পেটার শব্দও পেতেন। তো একদিন এরকম শব্দে বিরক্ত হয়ে উনি ছাদে ব্যাপারটা দেখতে গেলেন। ছাদে গিয়ে দেখেন কেউ নেই, কিন্তু যখন ছাদের দরজাটা বন্ধ করতে যাবেন, তখনই দেখলেন একটা ছায়ার মতো কি যেন দ্রুত সামনে চলে গেল। তিনি ভয় পেয়ে তাড়াতাড়ি রুমে এসে গেলেন। তো কেউই নিজেদের ঘটনা কাউকে বলেনি, যেন কেউ ভয় না পায়। এরপর মেজো ছেলে যা বলল আন্টিকে, তা ছিল আমাদের সাথে গত রাতে ঘটা একদম সেই ঘটনার কার্বন কপি। হুবহু সেই ঘটনার সাথে মিলে মেজো ছেলেও ঠিক আমারই মতো রুমের ছাদে এক কর্নার থেকে অন্য কর্নারে দৌড়াদৌড়ির আওয়াজ পেতে লাগলেন প্রায় প্রতি রাতেই। তিনি বিরক্ত হয়ে একবার ছাদে গিয়ে দেখলেন একটা আগুনের গোলার মতো ছাদের এক কর্নার থেকে আর এক কর্নারে ছুটে যাচ্ছে। এটা দেখে তিনি প্রচন্ড ভয় পেয়ে রুমে চলে আসলেন। আমরাও আন্টিকে জানালাম যে গত রাতে আমার সাথেও এইরকম অভিজ্ঞতা হয়েছিল। তো টানা কয়েকদিন এরকম ভীতিকর অভিজ্ঞতার পর আন্টিরা প্রথমে আরো কিছু ভাড়াটিয়ার সাথে ব্যাপারে কথা বললেন। তারা জানালেন তাদের প্রত্যেকের পরিবারেই কারো না কারোর সাথে কিছু না কিছু বিস্ময়কর ঘটনা ঘটেছে। যেমন একদিন দুপুরে এক বাসায় বুয়া ছাদে কাপড় নাড়তে গিয়ে দেখে এক মহিলা নিচে পা ঝুলিয়ে বসে আছে। তিনি তাকে ডাকতে গেলেন এবং দেখলেন সেই মহিলার চোখ রক্তলাল। এটা দেখে বুয়া চিৎকার দিয়ে বাসায় গিয়েও আবারও কয়েকজনকে নিয়ে এসে দেখলেন কেউ নেই। এরকম কারো বাসায় বেসিনের ট্যাপ খুলে যায়, একদিন কেউ নানা রকম অদ্ভুত শব্দ পায়, এভাবেই চলতে লাগলো। তো একদিন কয়েকজন মিলে বাড়িওয়ালার সাথে দেখা করতে গেলে দেখেন যে বাড়িওয়ালা বিদেশে, এবং জানতে পারলেন অনেক আগে থেকেই বাড়িটির পাশে একটি শ্মশান ছিল এবং পরে এটাকে উচ্ছেদ করে এই ভবনটি নির্মাণ করা হয় এবং এই বাড়িতে এখনো কোনো মিলাদ পড়ানো হয়নি এই বাসাটা তৈরির পর থেকেই। তো কেয়ারটেকার জানালেন বাড়িটার বাড়িওয়ালা আরো 2 মাস পর এসে মিলাদ দেবেন। আন্টির মুখে এসব কথা শুনে আমি এবং আমার বন্ধুর অবস্থা তো খারাপ। আমরা ভাবছি আজকে রাতটা কিভাবে কাটাবো। তখন যদি জানতাম আমাদের জন্য কি অপেক্ষা করছে, তো রাতের খাবার খেয়ে ভয় ভয়ে আমরা সেদিন বিছানায় গেলাম। অপেক্ষা করছি কখন না কখন আবারও সেই দৌড়াদৌড়ির আওয়াজ শুরু হয়ে যায়। কিন্তু প্রায় 12:15 বাজার পরেও কোনো ছোটাছুটির শব্দ না পেয়ে আমরা ভাবলাম হয়তো আজ আর কিছু হবে না, কিন্তু মন থেকে তবুও ভয় যাচ্ছিল না। ঘুমানোর চেষ্টা করছি, হঠাৎ আমার বন্ধু বলল তার ওয়াশরুমে যেতে হবে এবং সে একা যেতে ভয় পাচ্ছে, যেহেতু ওয়াশরুমটা বাসার একদম সাইডে, তাই আমাকেও সাথে নিয়ে যেতে হলো। তো আমি বাইরে ছিলাম এবং সে ওয়াশরুমে গেল। কিছুক্ষণ পর আমার বন্ধু ভেতর থেকে আমাকে বলল আমি কেন তাকে ভয় দেখানোর চেষ্টা করছি। আমি তো অবাক। আমি জানতে চাইলাম কি হয়েছে। সে বলল আমি নাকি বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছি। আমি বললাম আমি তো দরজা বন্ধ করিনি, আর আমি এরকম কেন করব, এমনিতে যথেষ্ট ভয়ে ছিলাম। এটা শুনে আমার বন্ধু আরো ভয় পেয়ে গেল এবং বলল সে দরজা খুলতে পারছে না। বলে রাখা ভালো, দরজায় কোনো ছিটকানি ছিল না। বর্তমানে যেভাবে প্রেস করে খুলতে হয় এরকম কিছু ছিল না, বা শক্ত হয়ে যাবে বা ওইরকম কোনো ছিটকানি ছিল না যেটা খোলা অসম্ভব। তো তার জন্য দরজা খুলতে না পারার কোনো কারণ নেই। এবার আমি ভয় পেয়ে গেলাম হচ্ছেটা কি। এরপর হঠাৎ আমার বন্ধু চিৎকার করে বলতে লাগলো একটি ছায়া এগিয়ে আসছে তার দিকে। আমি তার চিৎকারে এবং আমার ডাকাডাকিতে আন্টি ও তার ছেলেরা ছুটে এলো। আমি তাদেরকে বললাম কি হয়েছে। সাথে সাথে অবাক করা বিষয় ঘটলো, দরজাটি নিজে নিজেই খুলে গেল এবং আমি দেখি আমার বন্ধু অজ্ঞান হয়ে পড়ে আছে। তাকে উঠিয়ে চোখ মুখে পানি ছিটানোর পর প্রায় 30 মিনিট পর জ্ঞান ফিরল। তারপর কোন রকমের রাতটা আমরা পার করলাম। পরের দিন পরীক্ষা দিতে গেলাম এবং স্বাভাবিকভাবেই পরীক্ষা খুব একটা ভালো হলো না। আমাদের পরীক্ষা দিয়ে আবার বাসায় এসে দুপুরের খাবার খেয়ে
তারপর বিদায় নেবার কথা ছিল, কিন্তু আমরা এতই ভীত ছিলাম যে সেই বাসায় আর যেতে চাইনি। তাই আমাদের ব্যাগ সহ একেবারে বের হয়ে গিয়েছিলাম। তারপর পরীক্ষা শেষ করে ওখানেই কোনো রকম খেয়ে বাস ধরে ময়মনসিং ফিরে আসলাম। বাসে বসে বসে তখনও চিন্তা করছিলাম কি ঘটে গেল আমাদের সাথে। পরে আন্টি 1 মাস পরে ফোন করে জানালেন বাসায় মিলাদ পড়ানো হয়েছে এবং এখন আর কোনো ভৌতিক ব্যাপার ঘটছে না। এই ছিল আমার ঘটনা। জানি না কতটা ভয়ের, কিন্তু যারা সেটা প্রত্যক্ষ করেছিল সেই রাতে আমরা প্রচন্ড আতঙ্কিত ছিলাম। ঘটনাটি যদি প্রচারযোগ্য হয় তবে প্রচার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।